রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানের নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি এই মহামারী করোনাকালীন সময়ে তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় পরম করুণাময়ের অসীম কৃপায় ভালো আছি। বিগত দিনের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে বাংলা প্রথম পত্র অর্থাৎ বাংলা সাহিত্য এর গদ্যাংশ থেকে একটি গল্প নিয়ে আলোচনা করছি। এই গল্পটি ইতিপূর্বে কিছু অংশ তোমাদের সামনে আমি আলোচনা করেছি। তো সেই গল্পটির নাম হলো মমতাদি, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। তো এই গল্পটির লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এবং গল্পটির কিছু অংশ গত ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করেছি। বাকি যে অংশ আছে সেটি আমি আজকের ক্লাসে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো গত ক্লাসে যেটুকু আলোচনা করছি সেখান থেকে আমি শুরু করছি। তো পরদিন সে কাজে এলো, এ পর্যন্ত আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো পরদিন সে কাজে এলো। কে পরদিন কাজে এলো? মমতাদি নামে একটি মেয়ে, সে অভাবের তাড়নায় কোনো এক বাড়িতে সে জিয়ের কাজ অর্থাৎ রান্নার কাজ বা রান্নার কাজ সহ ঘরের অন্যান্য যে কাজগুলি আছে সে কাজগুলি করার জন্য সে ওই বাড়িতে সে নিয়োগ নিয়েছে। এর আগের দিন অর্থাৎ পূর্বের দিন সে কাজটি নিয়ে চলে যায়। পরের দিন সে সকালে কাজে আসে। তো এই মমতাদি ছিল একজন সচ্ছল পরিবারের একটি মেয়ে। তো বিয়ে হওয়ার পরে স্বামী এবং এক সন্তান নিয়ে তারা বসবাস করছিল। তো কিছুদিন পূর্বে 3-4 মাস পূর্বে তার স্বামীর চাকরি হারাবার ফলে তারা বেশ অভাব অনটনের ভিতরে পড়ে যায়। তো তখন এই অভাবের তাড়নায় তিনি কোনো এক বাড়িতে গিয়ে কোনো এক গৃহস্থের কাছে বলল যে আপনাদেরকে রান্নার কোনো লোক রাখবেন। তো তখন তাকে রান্নার বা ছেলেমেয়ে রাখার জন্য তাকে নিয়োগ দেওয়া হয় বা রাখা হয়, কাজের জন্য রাখা হয়। তো সেই কাজ ঠিক করে উনি বাড়িতে চলে যান। পরের দিন সকালবেলা অর্থাৎ পরের দিন সে কাজে এল। তো নীরবে নতমুখে কাজ করে গেল। কাজের প্রথম দিনই সে এসে কী করলো? নীরবে আর নত মুখে কাজ করে গেল। কোনো কথাবার্তা ছাড়া, নীরবে মানে কোনো কথাবার্তা ছাড়াই নতমুখে অর্থাৎ কাজের দিকে মনোযোগী হয়ে সে কাজ করে চলল। যে বিষয়ে উপদেশ পেল তা পালন করলো, আর যে বিষয়ে উপদেশ পেল না সে বিষয়ে নিজের বুদ্ধি খাটিয়ে সে কাজগুলি সুশৃঙ্খলভাবে করতে লাগলো বা সুন্দরভাবে সম্পন্ন করলো। অনর্থক কোনো গৃহস্থের কাছে অনর্থক কোনো প্রশ্ন তিনি করলেন না। নির্দেশের অভাবে কোনো কাজ ফেলেও তিনি রাখলেন না। সেজন্য বহুদিন এ বাড়িতে কাজ করছে, বিনা আরম্ভে এমন নিখুঁত হলো তার কাজ। বহুদিন পর্যন্ত মনে হয় যেন সে এক বাড়িতে, এখানে আরম্ভর একটা শব্দ আছে যেটি একটু কঠিন, এখানে দেওয়া আছে। আরম্ভর মানে জাঁকজমক বা সমারোহ, মানে এখানে সমারোহ অর্থে ব্যবহৃত হয়েছে। খুব উৎসাহের বা আগ্রহের সহিত সেই কাজটি করতেছিল।
মনে হয় একটা বাড়িতে একটা কাজের লোক তার পরিবেশ এবং পারিপার্শ্বিকতার সাথে খাওয়াইয়ে নিতে তার বহু সময়ের দরকার। দেখা যায় 2-1 মাস অথবা 2-1 সপ্তাহ কমপক্ষে লাগে। কিন্তু এখানে দেখা গেল যে কাজ নেওয়ার প্রথম দিনই এসে সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে, বহুদিনের মনে হয় সে এখানে পরিচিত, এই হিসেবে সে কাজগুলি সে করে নিচ্ছে। তো এমন নিখুঁত হলো তার কাজ প্রথম দিনই। কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা দেখে সকলে তো খুশি হলেন। আর কাজের কি সুশৃঙ্খলতা এবং ক্ষিপ্রতা, মানে দ্রুততার সহিত খুব সুন্দর করে কাজগুলি সে করছে। এটা দেখে কী হলো, পরিবারের সবাই তার প্রতি সন্তুষ্ট হলো বা খুশি হলো প্রথম দিনই। মার ভবিষ্যৎবাণী সফল করে সে যে আমায় খুব ভালোবাসবে তার কোনো লক্ষণ না দেখে আমি হলাম ক্ষুণ্ণ। অর্থাৎ ছেলেটি বলছে, ওই বাড়ির গৃহস্থের একটি ছোট্ট ছেলে ছিল। সে ছেলেটি প্রথম দিনে যখন মমতা কাজ নিল তখন সে আশা করছিল যে সে মমতার কাছ থেকে বড় বোনের আদর স্নেহ পাবে। এই আশায় সে একটু তার সান্নিধ্যে প্রথম দিনই যেতে চাইল। যাওয়ার সময় সে 2টি কথাও বলল মমতাকে যে তুমি তো আগামী দিন কাজে আসবা, তাহলে তুমি একটু রান্নাঘরটা দেখে গেলে না? তখন মমতা বলল যে ঠিক আছে, আমি আগামী দিন এসে দেখব। গত ক্লাসে আমি যেটুকু পাঠ করেছি তার ভিতরে আছে। তো এতে ও একটু মনক্ষুণ্ণ হলো ছেলেটা, যে আমার কথাটা শুনলো না। তো সে মাকে বলল যে মা, আমি তাকে বললাম, সে আমার কথাটা সে ভ্রূক্ষেপ করলো না। বলে ভাবিস না, আসলে তোকে সে আদর স্নেহ করবে এটা আমি আগেই বুঝতে পেরেছি, কারণ তোর দিক সে বারবার তাকাচ্ছিল, এতে বুঝলাম যে সে তোকে আদর স্নেহ করবে, নিয়ে তুই ভাবিস না। তো এই কথাটা সে মনে রাখছে। কিন্তু প্রথম দিনে কাজে এসে দেখা গেল তার ভিতরে এ ধরনের কোনো ভাব খুঁজে পাওয়া গেল না। তাই সে একটু কী ক্ষুণ্ণ হলো, অর্থাৎ হতাশ হলো। কে? ছেলেটি। কার প্রতি? মমতার প্রতি। 2বার খাবার জল চাইলাম। ছেলেটি 2বার খাবার জল চেয়েছে। কার কাছে? মমতার কাছে। 4-5 বার রান্নাঘরে গিয়ে দাঁড়ালাম, কিন্তু কিছুতেই সে আমায় ভালোবাসল। অর্থাৎ ভালোবাসা পাওয়ার অজুহাতে, অর্থাৎ আদর স্নেহ। এখানে ভালোবাসা বলতে বড় বোনের কাছ থেকে ছোট ভাই যেরকম আদর স্নেহ পায়, সেরকম আদর স্নেহ বলতে এখানে ভালোবাসা বোঝানো হয়েছে। সেই আদর স্নেহ পাওয়ার আশায় সে কি করলো, 2বার জল চাইল, আর 4-5 বার রান্না করে তার কাছে গেল, কিন্তু সে তার প্রতি কোনো ভ্রূক্ষেপই করল না। কিন্তু কিছুতেই সে আমায় ভালোবাসলো, বরং রীতিমতো উপেক্ষা করে চলল, অর্থাৎ তাকে এড়িয়ে চলল। শুধু তাকেই নয়, পরিবারের অন্যান্য সদস্যদেরকেও সে এড়িয়ে চলতেছে। কাজগুলিকে সে আপন করে নিল, মানুষগুলির দিকে ফিরেও সে তাকালো না। তার আপন মনে সে সুন্দর করে কাজগুলি করে যাচ্ছে, তার দায়িত্ব কর্তব্য সুচারুরূপে পালন করে যাচ্ছে। মানুষগুলির ছেড়ে সে তাকাচ্ছে না, কারণ এটা তার দায়িত্ব কর্তব্যের ভিতর পড়ে না। মার সঙ্গে মৃদু স্বরে 2-1টি দরকারি কথা ছাড়া 6টা থেকে বেলা 10:30 পর্যন্ত সে একটি কাশিও শুনল না। কে? ছেলেটি। সে 6টায় কাজে আসছে, আর 10:30 পর্যন্ত এর মধ্যে 2-1টি কথা শুধু মায়ের সাথে সে বলল, দরকারি কথা। এছাড়া সে আর কোনো টুটা শব্দও সে শুনতে পাইল না। সেজন্য ছায়াময়ী মানবী। সেজন্য ছায়াময় মানবী। এখানে ছায়াময়ী মানবী বলতে বোঝানো হয়েছে সে নিজের বংশমর্যাদা, নিজের আত্মমর্যাদাকে সে আড়াল করে, সে তার দায়িত্ব কর্তব্যকে সুচারুরূপে পালন করছে। অর্থাৎ সব কিছু আড়াল করে সে তার দায়িত্ব কর্তব্যগুলি পালন করে যাচ্ছে। একজন মানবী, অর্থাৎ সে একজন মানবী হিসেবে সেখানে ভূমিকা পালন করতেছে।
ছায়ার মতোই ম্লানিমার ঐশ্বর্যে মহীয়সী, কিন্তু ধরাছোঁয়ায় অতীত শব্দহীন অনুভূতিহীন নির্বাক। অর্থাৎ ছায়ার মতোই, সেখানে কিছুই ধরা দিচ্ছে না, সে ছায়ার মতো কাজ করে যাচ্ছে। কি ধরা দিচ্ছে না? সে একজন সম্ভ্রান্ত অথবা কি বলে বিবর বিবর, অর্থাৎ মানে সে ধন সম্পত্তিওয়ালা ঘরের মেয়ে, অর্থাৎ চাকরিজীবীর স্ত্রী, বংশমর্যাদা, আত্মমর্যাদা ইত্যাদিকে সে একটু আড়াল করে নিজেকে সে এখানে কি করছে, শুধু কাজ করে যাচ্ছে। এখানে নিমা ম্লান ভাব বা মলিনতা এগুলি তার ভিতর ছিল না। ঐশ্বর্যে ধন সম্পত্তি বা বিবর এই শব্দ, মহীয়সী একজন মহান নারী, অর্থাৎ সে একজন মহান নারী মতো তার আত্মমর্যাদা, গৌরববোধ ইত্যাদিকে সব কিছু আড়াল করে সে তার দায়িত্ব কর্তব্যকে সুন্দরভাবে সে পালন করে যাচ্ছে। রাগ করে আমি স্কুলে চলে গেলাম। রাগ করে কী করলো ছেলেটা? স্কুলে চলে গেল। যে আমি তো তার কাছ থেকে সেই আদর্শনাও পাচ্ছি না, তো মনক্ষুণ্ণ হয়ে সে স্কুলে চলে গেল। সে কী করে জানবে মাইনে করা রাঁধুনির দূরে থাকাটাই সকলে তার কাছে আশা করছে না? অর্থাৎ মমতা কি করে বুঝবে? ছেলেটা ভাবতেছে যে ও কি করে বুঝবে যে মাইনে রাখা অর্থাৎ বেতনে রাখা একটা কাজের মেয়ে তার কাছ থেকে আমরা যে আশা করতেছি সেটা তো সে বুঝতেছে না। তার সঙ্গে কথা কইবার জন্য বাড়ির ছোটোকর্তা ছটপট করতেছে। অর্থাৎ তার সাথে কথা বলার জন্য ছোটোকর্তা বলতে ছেলেটাকে বুঝাইছে, তার মনটা ছটপট করতেছে। তো আমি তার সাথে একটু কথা বলি, তার সাথে একটু ভাব করি, সে আমাকে আদর্শ স্নেহ করুক, আমি তাকে বড় বোনের মতো শ্রদ্ধা করি, এটাই চাচ্ছে, সে সঙ্গ চাচ্ছে। কিন্তু সে কিছুতেই সে বুঝতেছে না। সপ্তাহখানেক নিজের নতুন অবস্থায় অভ্যস্ত হয়ে যাওয়ার পর সে আমার সঙ্গে ভাব করা শুরু করল। অর্থাৎ এক সপ্তাহ যখন হয়ে গেছে তখন সে একটু পারিপার্শ্বিকতার সাথে অভ্যস্ত হয়ে এরপর কী করলো, ছোটোকর্তা অর্থাৎ ছেলেটির সাথে সে একটু ভাব করা শুরু করল। আচ্ছা, বাড়িতে সেদিন কুটুম এসেছিল। একদিন বাড়িতে কী করছিল? কুটুম মানে অতিথি বা মেহমান এসেছে। তারা সঙ্গে করে নিয়ে আসছে কি? রসগোল্লা আর সন্দেশ, অনেকগুলি রসগোল্লা সন্দেশ নিয়ে এসেছে। স্বাভাবিকভাবেই মেহমান আসলে বাড়িতে মিষ্টি নিয়ে আসে, এভাবে তারাও নিয়ে আসছে। প্রকাশ্যে খেয়ে ভাড়ার ঘরে গোপন ভাগটা মুখে পুরে চলছিল। অর্থাৎ সে ভাগে যেটা পেয়েছে সেটা কিন্তু সে প্রকাশ্যে খেয়েছে, খাওয়ার পরে আবার সে ওই যে যেখানে রাখা হয়েছে মিষ্টিগুলি সেখানে গিয়ে সে লুকিয়ে লুকিয়ে আবার মিষ্টি খাচ্ছে ছেলেটা। তো মমতা পাশে দরজার আড়ালে বসে সেটা দেখতেছে লুকিয়ে লুকিয়ে, কারণ পরিবারের অন্যান্য সদস্যরা তাদের মেহমান নিয়ে ব্যস্ত ছিল অন্যত্র। আর বাড়ির কাজের লোক তো স্বাভাবিকভাবেই একটু দূরে থাকে, রান্নাঘরের কাছেই থাকে, ছেলে পেয়ে এদিক ওদিকে থাকে, ছেলেটাও অন্যদিকে ছিল, ও লুকিয়ে লুকিয়ে ছেলেটা খাচ্ছিল। তো মমতা লুকিয়ে লুকিয়ে যখন দেখছিল তখন দেখার এক পর্যায়ে খপ করে গিয়ে ছেলেটার হাতটা ধরল, আর তিরস্কার না করে তাকে আদরের সহিত বলল যে লুকিয়ে লুকিয়ে কী খাচ্ছ, আর বেশি খেও না, পেট খারাপ হবে, অসুখ হবে। যেখানে তার কাছ থেকে তিরস্কার পাওয়ার কথা, তিরস্কার অর্থাৎ বা বৎসনা, এখানে বৎসনা শব্দটা আছে, এই যে বৎসনা তিরস্কার, এই বৎসনা না করে তাকে সে কি করলো, আবেদন করলো তার কাছে যে আর খেও না, অসুখ হবে। কেমন সেটু আদরের সহিত তাকে বলল।
ভৎসনা নয় আবেদন। হ্যাঁ, মার কাছে ধরা পড়লে বকুনি খেতাম এবং এক খাবলা খাবার তুলে নিয়ে ছুটে পালাতাম। বকুনি তো খেতেই মার, আর এক খাবলা কী করলো, খাবার তুলে নিয়ে পালাই, দৌড়িত। কিন্তু সে যখন আবেদন করলো, বারণ করলো, তখন ওই এক খাবলা ওটা রেখে দিয়ে তাকে আরও আদর করে বলল মমতা যে এসো, আর খেও না, এসো লক্ষ্মীটি, জল খাবে না। বাড়ির সকলে কুটুম নিয়ে অন্যত্র ব্যস্ত ছিল। জল খেয়ে আমি রান্নাঘরে আসন পেতে তার কাছে বসলাম। সে আমাকে মমতা দিয়ে জল খাওয়াইল। জল খাওয়ার পরে আমি তার কাছে রান্নাঘরে, মমতার কাছে রান্নাঘরে আসন পেতে বসলাম। সে আমার গা ঘেঁষে বসল। অন্য কোনো দিন কিন্তু সে আর বসেনি, আর গা ঘেঁষে অর্থাৎ পাশাপাশি বসল। এতদিন তার গম্ভীর মুখই শুধু দেখছিলাম, আজ প্রথম দেখলাম সে নিজের মনে হাসছে। এতদিন কি ছিল, সে গম্ভীর মুখ নিয়ে কাজ করতেছিল, কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলতো না। আজকে দেখলাম তার খুব মুখে হাসি, ওটা বেশ হাসি খুশি লাগছে। আমি বললাম বামুন্দি, আমি তাকে, ছেলেটি বলল, আমি তাকে বললাম বামুন্দি। বামুন্দি বলতে এখানে বোঝানো হচ্ছে কোনো সম্ভ্রান্ত ঘরের কাজের মেয়েদেরকে বলা হয় বামুন্দি, অর্থাৎ বামুন দিদি। তো একথা বলার পর সে একটু চমকে উঠল। কে? মমতা চমকে উঠল। চমকে উঠে বলল যে আমাকে বামুন্দি ডেকো না, বা বলো না, আমাকে দিদি ডেকো। তোমার মা এতে রাগ করবে না তো? অর্থাৎ দিদি মানে বড় বোন, সাধারণত বড় বোনকে দিদি ডাকা হয়। তো একথা বলে আবার ছেলেটি কি মমতা বলল যে তোমার মা এতে তো রাগ করবে না, কারণ যদি শোনে যে কাজের মেয়েকে যদি বলা হয় বড় বোনের হিসেবে, বড় বোন হিসেবে সম্বোধন করা হয় দিদি ডেকে, তাহলে একটু রাগ করতে পারে। তো এমনভাবে আমার দিকে সে, আমি বললাম, সে চমকে হাসি বন্ধ করলো, এমনভাবে আমার দিকে তাকালো যেন আমি তাকে গাল দিয়েছি। ওই বামুন্দি বলায়, কী হলো বামুন্দি? আবার ছেলেটি বললো, কী হলো বামুন্দি? সে এদিক ওদিক তাকালো, ডালে খানিকটা লবণ দিয়ে, বা নুন দিয়ে সে এসে আবার আমার কাছে বসলো। এবার গম্ভীর মুখে ওই বললো যে আমাকে দিদি ডেকো। আচ্ছা, তো আমি মাথা নাড়লাম যে না, মা এখানে রাগ করবে না, মা রাগ করবে না। তো সে ছোট এক নিঃশ্বাস ফেলে আমাকে এত কাছে টেনে নিল যে আমার প্রথম বাড়ি লজ্জা করতে লাগলো। সে একটা কী করলো, নিঃশ্বাস ছেড়ে আমাকে কাছে টেনে নিল, তাতে ছেলের একটু লজ্জা লাগলো। তারপর তার কিছুক্ষণ পর আমাদের যে গল্প চলল, সে অপূর্ব কথোপকথন মনে করে লিখতে পারলে সাহিত্য না হোক, আমার কাছে সবচেয়ে মূল্যবান লেখা হয়ে উঠত সেটি। মানে দুইজনের ভিতর যে কথোপকথন হচ্ছিল, যদিও সেটা দিয়ে সাহিত্য লেখা না গেলেও ওর কাছে, ছেলেটির কাছে এই কথোপকথনটা, অর্থাৎ এই আলাপ আলোচনা বা কথাবার্তাটা দুইজনের মধ্যে, এটা তার কাছে অত্যন্ত মূল্যবান কথাবার্তা ছিল বলে সে মনে করছে। হঠাৎ তার মা এলো। ছেলেটির মা হঠাৎ করে এই অবস্থায় চলে আসে। সে দুহাতে আমাকে একরকম জড়িয়ে ধরেছিল। ছেলেটিকে মমতা আদরের মনোভাব নিয়ে তাকে এমনভাবে জড়িয়ে ধরেছিল, হাত সরিয়ে ধরা পড়া চোরের মতো হঠাৎ বিব্রত হয়ে উঠল। মা যখন আসলো তখন সে হাত দুটি সরিয়ে সে একটু বিব্রত বোধ করলো, একটু বিব্রত বোধ করলো, এ বলে যে যদি তার মা দেখে ফেলে যে কাজের মেয়েটা আমাকে, আমার ছেলেটাকে এভাবে জড়িয়ে ধরে আদর করছে, এটা তো অনেকে মানে মেনে নেবে না, এটা হইতে পারে। তো তাই সে একটু কী করলো, বিব্রত বোধ করলো।
দুচোখে ভয় দেখা দিল, দুচোখের ভিতরে কী দেখো একটু ভয়ের ভাব দেখা দিল। কিন্তু সে মুহূর্তের জন্য, ওই মুহূর্তের জন্য পরক্ষণে আমার কপালে চুম্বন করে মাকে বলল, এত কথা কইতে পারে আপনার ছেলে। ওই আমাকে ছেড়ে দিয়ে সে কৃতস্থ বোধ করে পরক্ষণে আমার কপালে চুম্বন দিয়ে আদর করে চুম্বন দিয়া মাকে সে বলল যে আপনার ছেলে এত কথা বলতে পারে। এই কথা বইয়া ছোটো বাচ্চাদেরকে যেমন কপালে চুম্বন দেয় ঠিক তেমনি তাকে সে আদর করে চুম্বন দিল। তখন বুঝিনি, আজ বুঝি স্নেহে সে আমায় আদর করেনি। তখন বুঝলাম বা বুঝিনি, তখন বুঝিনি আজ বুঝি স্নেহে সে আমায় আদর করেননি নিজের গর্ব প্রতিষ্ঠার লোভে। অর্থাৎ মনে করছি সে বোধহয় আমাকে আদর করে চুম্বন দেয় না, অর্থাৎ নিজের অস্তিত্বকে এখানে পাকাপোক্ত করার জন্য, নিজের স্বার্থের জন্য, নিজেকে প্রতিষ্ঠা করার জন্য সে আমাকে এটা মাকে দেখাচ্ছে। মা যদি বলতেন খোকা উঠে আয়, যদি কেবল মুখ কালো করে সরে যেতেন, পরদিন থেকে সে আর আসতো না। 15 টাকার খাতিরেও না, স্বামীপুত্রের অনাহারের তাড়নাতেও না। অর্থাৎ মা যদি সে সময় রাগ করতেন বা যদি বলতেন আমাকে যে উঠে এখান থেকে উঠে আয়, কেন কাজের মেয়ের সাথে তুই এখানে বসে আছো, উঠে আয়, তাহলে সে পরের দিন মনে হয় আর কাজে আসতো না। তাতে তার যতই অভাব অনটন থাক, তার ছেলে স্বামী না খেয়ে থাক, 15 টাকার মায়নার লোভ যতই থাক, সে তার পরের দিন থেকে আর কাজে আসতো না। মা হাসলেন, বললে ওরকমই সারাদিন ভক ভক করে। মা মমতাকে বললে যে ছেলেটা এরকমই, ও সারাদিন শুধুই কথাই বলে, বেশি আশকারা দিও না, জ্বালিয়ে মারবে। আশকারা প্রশ্রয়, মমতাকে মা বলল যে ওকে বেশি বেশি আশকারা দিও না। আশকারা মানে কি? প্রশ্রয়। বেশি প্রশ্রয় দিও না, প্রশ্রয় দিলে তোমাকে কিন্তু ও কী করবে, জ্বালিয়ে মারবে, অর্থাৎ তোমাকে বেশি জ্বালাবে। বলে মা চলে গেলেন, একথা বলে কী করলো, মা চলে গেলেন। তার দুচোখ দিয়ে দুফোঁটা দুর্বোধ্য রহস্য টপ টপ করে ঝরে পড়ল। তার দুচোখ দিয়ে দুফোঁটা দুর্বোধ্য রহস্য টপ টপ করে, অর্থাৎ চোখ দিয়ে দুফোঁটা কি দুর্বোধ্য, যা ভেদ করা যায় না, এমন দুফোঁটা পানি করলো টপ টপ করে ঝরিয়ে পড়ল। মা অপমান করলে তার চোখ হয়তো শুকনোই থাকতো, সম্মানে চোখে জল ফেলল। সে সম্মানের আগাগোড়া করুণা ও দয়া মাখা ছিল, সেটা বোধ হয় তার শরীর না। অর্থাৎ মা এখানে যদি রাগ করতো তা হয়তো টপটপ করে দুচোখে পানি পড়ত, কিন্তু পানি পড়ছে ঠিকই, কিন্তু সেটা পড়ছে মাও তাকে এ ধরনের কথা বলেছে যে বেশি আদর করে না তো একটু জ্বালাবে, এটাও একটু আদরের সহিত সে বলছে, যার জন্য এই কথাটা আদর ভালো বলায় তাকে তার খুব ভালো লাগছে। ভালো লাগায় সম্মানের সহিত তার চোখ থেকে কী করছে, আদর স্নেহ ঢেলে দিচ্ছে। ঢেলে দেওয়ার পরিপ্রেক্ষিতে তার দুই চোখ থেকে টপটপ করে কিছু পানি গড়িয়ে পড়ল। তো আমি আজকের এ পর্যন্ত এই ক্লাসে গল্পটি আলোচনা করলাম। তো পরবর্তী ক্লাসে এরপর থেকে আমি আবার আলোচনা করব। এই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতোই এই ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।